সিস্টেমের উপর কি কি কন্ট্রোল থাকতে পারে, কি কি কন্ট্রোল রিস্ক থাকতে পারে। আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেকগুলো হেড অফ অ্যাকাউন্টস থাকে। এর মধ্যে ব্যালেন্স শিট থাকে, ইনকাম স্টেটমেন্ট থাকে, দেন ক্যাশ ফ্লোস থাকে, চেঞ্জেস ইন ইকুইটি থাকে, নোটস থাকে। টোটাল 5টা কম্পোনেন্ট থাকে। এর মধ্যে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে আমার সমস্ত অ্যাসেটস, লায়াবিলিটিস, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার্স থাকে। তো যতগুলো হেড অফ অ্যাকাউন্টস আছে, আলটিমেটলি প্রত্যেকটা হেড অফ অ্যাকাউন্টের উপর একটা কন্ট্রোল সিস্টেম থাকবে। সেক্ষেত্রে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি একটা আইটেম নিয়ে আলোচনা করি, জাস্ট রেভিনিউ সিস্টেম অর্থাৎ সেলসটাকে আমরা টার্ন ওভারও বলে থাকি, রেভিনিউ বলে থাকি। রেভিনিউ সিস্টেমের উপরে কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল থাকা উচিত, এখানে কি ধরনের কন্ট্রোল রিস্ক আছে, তার উপর আমরা ডিটেল আজকে আলোচনা করার চেষ্টা করব। এখানে কভার করবে কি টপিকস কভার করবে রেভিনিউ সিস্টেমের মধ্যে অর্ডারিং। আমরা জানি যে সেলস বা রেভিনিউ যে রিকগনাইজ করে একটা প্রতিষ্ঠান, তারা চাইলে কিন্তু তাদের প্রোডাক্ট কি ইচ্ছে মতো তো সেল করতে পারে না। একটা প্রসেস আছে, সিস্টেম আছে। প্রথমে তারা অর্ডার নিবে, অর্থাৎ মার্কেটে যে তারা তাদের প্রোডাক্ট বা যাই ট্রেডিং কোম্পানি হোক বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক না কেন, মার্কেটে তারা যখন তাদের প্রোডাক্ট সেল করবে, সেলস এর আগে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে প্রথমে কাস্টমার থেকে অর্ডার নিবে। কেউ সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করবে, কেউ হয়তোবা ডিলারের মাধ্যমে বিক্রি করবে, কেউ রিটেল মার্কেটে বিক্রি করবে। তো প্রসেসটা বা প্যাটার্নটা এক এক রকম হতে পারে। বাট অর্ডার না নিলে তাহলে আমি যদি সারা বছর আমি কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করব বা ম্যানুফ্যাকচার করব, সেটা ডিপেন্ড করবে আমার মার্কেটে ডিমান্ড কেমন আছে, মার্কেট থেকে আমি কি পরিমাণ অর্ডার পাচ্ছি। তো অন দা বেসিস অফ দা অর্ডার বা কাস্টমার ডিমান্ড আমরা প্রোডাক্টটা তৈরি করব। এই জন্য সেলস এর প্রথম প্রসেসটা হচ্ছে অর্ডারিং, অর্থাৎ অর্ডার নিয়েই আমি জিনিসটা তৈরি করব। দেন ডিসপাস এন্ড ইনভয়েসিং। এরপরে আমরা অর্ডার নেওয়ার পরে জিনিসটা তৈরি করে কাস্টমারকে কি করব, আমার এখান থেকে ডেলিভারি দিয়ে দেব এবং ইনভয়েস করব। আমি যে এই প্রোডাক্টটা সেল করব বা যাকে দিব, প্রথমে আমরা কি করি, আমরা সেলস যখন রিকগনাইজ করি, বাকিতে যদি আমি রিকগনাইজ করি তখন সেলস ক্রেডিট হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে। সাথে আমি কি করব, প্রোডাক্ট যখন ডেলিভারি দিব বা ডিস্ট্রিবিউট করব, সাথে আমি ইনভয়েস বা বিল দিয়ে দেবো। অর্থাৎ তোমার কাছে আমি এত প্রোডাক্ট দিচ্ছি, এটার মূল্য হচ্ছে এত টাকা, এটাকে বলে ইনভয়েসিং। সো আমি যখন প্রোডাক্টটা ডিসপাচ হবে বা ডেলিভারি হবে এবং ইনভয়েসটা তাকে দিব এবং প্রোডাক্টটা যখন তাকে বুঝিয়ে দিব, সাথে সাথে আমি আমার অ্যাকাউন্টসে সেলসটাকে রেকর্ড করব। রেকর্ডিং তখন আমি জানাল দিব কি, যেটা বললাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। একটা সময় পরে আমি আমার সেলস এর এগেনস্টে টাকাটা রিসিভ করব কাস্টমারের থেকে। যখন রিসিভ করব, ওটাকে বলা হচ্ছে ক্যাশ কালেকশন। তখন আমি এন্ট্রি দিব কি, ব্যাংক বা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে আলটিমেটলি আমার অ্যাকাউন্টসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেলস এর আইটেমটা থেকে গেল এবং ব্যালেন্স শিটে ব্যাংকে টাকা ঢুকে গেল। তো অ্যাকাউন্টস রিসিভেবল একবার ডেবিট একবার ক্রেডিট হয়, অ্যাকাউন্টস রিসিভেবলটা অ্যাকাউন্টস থেকে এলিমিনেট হয়ে গেল, আউট হয়ে গেল। দেন উইকনেসেস, আমার একটা রেভিনিউ সিস্টেমের উপর কি কি উইকনেস থাকে সেটা আলাপ করবো। সো আমাদের সেলস সাইকেলটা হলো কি, অর্ডারিং, ডিসপাচ এন্ড ইনভয়েসিং, রেকর্ডিং, ক্যাশ কালেকশন। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেল সিস্টেম। সো হোয়াট ইজ দ্য লার্নিং অবজেক্টিভ অফ টুডেস টপিক্স। আমরা যে টপিক্সটা কভার করবো এখান থেকে আমরা কি শিখবো, উই উইল বি এবল টু আইডেন্টিফাই রেলিভেন্ট কন্ট্রোল টু মিটিগেট রিস্ক। আমরা রেলিভেন্ট কন্ট্রোল গুলা কি হতে পারে সেলস এর উপরে, যদি কোনো রিস্ক থাকে রিস্কটা মিটিগেট করার জন্য সেটা জানবো। দেন উই ক্যান আইডেন্টিফাই টেস্ট অফ দোজ কন্ট্রোলস। এখানে টেস্ট অফ কন্ট্রোল গুলা কি হতে পারে সেটা আমরা আইডেন্টিফাই করব। দেন আইডেন্টিফাই রিস্ক ইন এ সেল সিস্টেম। ওভারঅল একটা সেল সাইকেলের মধ্যে বা সেল সিস্টেমের মধ্যে কি কি রিস্ক থাকতে পারে, কন্ট্রোল রিস্ক থাকতে পারে, সেটা আমরা আইডেন্টিফাই করব। রিকগনাইজ উইকনেসেস ইন সেল সিস্টেম। সেল সিস্টেমের মধ্যে উইকনেস গুলো জানবো এবং ফাইনালি আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন স্টাডি করব এবং আনসার করার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা নিজেদেরকে নিজেরা টেস্ট করব আমরা
রেভিনিউ সিস্টেমের উপর যা পড়াশোনা করলাম কতটুকু ক্লিয়ার হলাম, জানলাম কিনা, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো কিনা। তো এটাই হচ্ছে আমাদের আজকের টপিকস এবং লার্নিং অবজেক্টিভ। শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি না? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, দেখেন আমরা যে টপিকটা কভার করব বলছি, প্রথমে হচ্ছে অর্ডারিং, অর্থাৎ সেলস করতে গেলে আমার কি করবো, আমরা কাস্টমার থেকে অর্ডার নেবো। তো অর্ডারিং লেভেলে কি কি রিস্ক থাকতে পারে when considering sales orders। আপনি ধরে নেন যে আপনি একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে আছেন, আপনার প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আইদার ট্রেডিং করা, মানে পণ্য কিনে বিক্রি করা, অথবা পণ্য তৈরি করে বিক্রি করা। বিক্রি করতে গেলে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন যে আমরা প্রথমে কাস্টমার থেকে অর্ডার নেই, অর্ডার নিয়েই তো আমি পণ্যটা তৈরি করি বা ডেলিভারি দিয়ে ইনভয়েসিং করি, যাই করি না কেন। তো অর্ডারিং লেভেলে কাস্টমার থেকে যে আমি অর্ডার নেব, অর্ডারিং লেভেলে কি কি রিস্ক থাকতে পারে, কি কি রিস্ক থাকতে পারে when considering sales orders, a company might recognize all or some of the following risks। নিচে তিনটা রিস্কের কথা বলা আছে অর্ডারিং লেভেলে, এই তিনটা রিস্ক ফেস করতে পারে, অথবা তিনটার মধ্যে যে কোনোটা রিস্ক তারা ফেস করতে পারে। অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার্স হু আর নট এবল টু পে। এখন আপনি প্রোডাক্ট সেল করার সময় এমন কাস্টমার থেকে অর্ডারটা নিতে পারেন যে যে কিনা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে টাকাটা পেমেন্ট করার তার সক্ষমতা নাই, তার কোনো এবিলিটি নাই। এমন কাস্টমার থেকে যদি অর্ডার নেই তাহলে আমার কোম্পানি চলবে? না স্যার। চলবে? নো স্যার। চলবে না। তাহলে অর্ডার নেওয়ার আগে আমার কি করতে হবে, আমি কি অ্যাবিলিটি সম্পন্ন কাস্টমারের কাছে সেল করছি কিনা। যদি আমি অ্যাবিলিটি সম্পন্ন কাস্টমার কাছে সেল না করি তাহলে হবে কি, আমি ইনিশিয়ালি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট করে যে রাখবো, ওই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে জীবন আর টাকা আদায় হবে না, সারা জীবন অ্যাকাউন্টস রিসিভেবলই থেকে যাবে। তাহলে আমি যদি শুধু ক্রেডিটেই বা বাকিতেই বিক্রি করতে থাকি, সারা জীবন আমার টাকা পয়সা আদায় না আদায় হবে কোত্থেকে? আমি তো শুরুতে অর্ডারই নিছি ভুল ব্যক্তি থেকে, যে লোকটার কিনা আমাকে পেমেন্ট করার ক্যাপাবিলিটি নাই, তার কাছ থেকে আমি অর্ডার স্যার নিয়ে কথা রাখছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? জি স্যার। জি জি হ্যাঁ, স্যার, স্যার। স্পষ্ট। আমি বলছিলাম যে আমি যদি শুরুতেই বিসমিল্লাতে গলত করে দিই, অর্থাৎ আমি প্রোডাক্ট সেল করব, কিন্তু আমি অর্ডারটা এমন এমন ব্যক্তির কাছ থেকে, এমন কাস্টমারের কাছ থেকে নিচ্ছি যে কাস্টমারের কিনা আমাকে পেমেন্ট করার ক্যাপাবিলিটি নাই, তাহলে সারা জীবন যদি আমি শুধু বাকিতে বা ক্রেডিটে বিক্রি করতে থাকি, এর বিরুদ্ধে টাকা আদায় করতে না পারি, আদায় করবো কোথা থেকে? আমি তো কাস্টমার সিলেক্ট করতে ভুল করছি। আমি অ্যাবিলিটি সম্পন্ন, ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যাবিলিটি সম্পন্ন কাস্টমারের কাছে সেল করতে পারি নাই। তো ইটস এ রিস্ক। দেন হচ্ছে অর্ডারস মে বি টেকেন ফ্রম কাস্টমার হু আর আনলাইকলি টু পে ফর এ লং টাইম। একটা হচ্ছে যে কাস্টমার কিনা পেমেন্ট করারই অ্যাবিলিটি রাখে না, আরেকটা কাস্টমার হচ্ছে যে অনেক দিন ধরে পেমেন্ট করে না। দেখেন না, আপনার এলাকার যদি কোনো একটা দোকান থাকে দেখবেন কিছু লোকজন বাকি বকেয়া নিয়ে সারা জীবন আর ধরা দেয় না, 1 বছর সারা বছর বকেয়া নিবে, এরপরে গিয়ে পেমেন্ট করবে। তাহলে ওই বেচারা, ওই যে শপকিপার বা দোকানদার, উনি যদি শুধু কাস্টমার যদি শুধু বাকি নিয়েই থাকে, 1 বছর একবার পেমেন্ট করে, তাহলে সে ফান্ড কোথায় পাবে, ওয়ার্কিং ক্যাপিটাল কোথায় পাবে? সে যে আবার নতুন করে প্রোডাক্ট এনে সেল করবে, ওই অর্থ তো তার থাকা লাগবে। এই জন্য যে কাস্টমার আনলাইকলি টু পে ফর এ লং টাইম, এমন কাস্টমার থেকে নিল রিস্ক থাকবে। দেন হচ্ছে অর্ডার মে নট বি রেকর্ডেড প্রপারলি এন্ড দেয়ারফর নট ফুলফিল দ্য কাস্টমার্স ফুলফিল দ্যাট কাস্টমার্স মাইট বি লস্ট। থার্ড হচ্ছে রেকর্ডিং সমস্যা। প্রথমত আমার কাস্টমার সিলেকশনের সমস্যা। 3 নম্বরে হচ্ছে আমি অর্ডার নিয়ে রাখছি কিন্তু প্রপারলি রেকর্ড করি নাই। রেকর্ড যদি না করি, আমি যদি কোন কোন কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টের অর্ডার নিলাম এটা যদি টাইমলি রেকর্ড না করি, তাহলে টাইমলি আমার জিনিসটা তৈরি হবে না, টাইমলি তাকে জিনিস দেবো না। অথচ সে আমাকে অর্ডার দিয়ে রাখছে, আমি অর্ডারটা রেকর্ড করি নাই। সে বলছে আগামী 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আমাকে এতগুলো প্রোডাক্ট দিতে হবে, আমি অর্ডারটা নিয়ে রাখছি কিন্তু রেকর্ড করি নাই। রেকর্ড না করাতে কি হলো, 15 দিন পরে সে এসে নক দিচ্ছে, আমি যে অর্ডার দিলাম আমার প্রোডাক্ট কোথায়, আমি তাকে প্রোডাক্ট দিতে পারি না, কারণ তার অর্ডারটা আমি রেকর্ড করি নাই। রেকর্ড করি নাই বলে জিনিসটা আমি তৈরিও করতে পারি নাই। তাহলে আলটিমেটলি কি হবে, আমার কাস্টমারটা আমাকে হারাইতে হবে। সো দিস আর দা থ্রি
risk can be arisen at ordering level. দেন হচ্ছে কন্ট্রোল অবজেক্টিভ। তাহলে এখানে আমার কন্ট্রোল অবজেক্টিভটা কি, আমি এখানে কেন কন্ট্রোল ইম্পোজ করব এই ক্ষেত্রে? তাহলে আমার কন্ট্রোল ইম্পোজ করবো সবসময় আমি রিস্কটা মাথায় রেখে, আমি যখন দেখবো যে এই ধরনের রিস্ক আছে ওই রিস্কটা মিটিগেট করার জন্যই তো আমার কন্ট্রোল অবজেক্টিভ। এক্ষেত্রে আমার কন্ট্রোল অবজেক্টিভ হবে the objective of the control will be to prevent these risks from occurring, যাতে এই ঘটনাগুলো না ঘটে, এটা এই কন্ট্রোলে আমাকে ইম্পোজ করতে হবে। here are the control objective which might arises from the risks noted above, উপরের রিস্ক থেকে যে আমি রিস্ক গুলো উপরে নোট করলাম ডিসকাস করলাম, ওই রিস্কটা রিডিউস করার জন্য আমি কি কন্ট্রোল নিতে পারি, কন্ট্রোল অবজেক্টিভটা কি, যেন গুডস এন্ড সার্ভিসেস আর অনলি সাপ্লাইড টু কাস্টমার উইথ গুড ক্রেডিট রেটিংস। তাহলে আমি যেন এমন কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নেই যাদের গুড ক্রেডিট রেটিং আছে। ক্রেডিট রেটিং ভালো মানে কি, তারা এবিলিটি সম্পন্ন, তারা পেমেন্ট করার জন্য তাদের সক্ষমতা আছে। তাহলে কাস্টমার অ্যাসেস করে যাদেরকে আমরা গুড কাস্টমার মনে করবো, যাদের ক্রেডিট রেটিং ভালো, তাদের কাছ থেকে শুধু অর্ডার নেব, তাদেরকে শুধু গুড সাপ্লাই দিব। এন্ড কাস্টমারস আর এনকারেজ টু পে প্রম্পটলি, যাতে কাস্টমাররা ডিলে না করে কুইকলি আমার সেলস এর এগেইনস্টে টাকাটা আমাকে দিয়ে দেয়। অর্ডারস আর রেকর্ডেড কারেক্টলি, যাতে অর্ডারস আমি রেকর্ড করতে ভুল না করি। অর্ডারস আর ফুলফিল, যাতে আমি যে পরিমাণ অর্ডার দিচ্ছি আমি সঠিকভাবে অর্ডারটা নিচ্ছি এবং এটা ফুলফিল করছি। একজন আমাকে 10টা আইটেমের জন্য অর্ডার করছে কিন্তু আমি 5টা আইটেম দিচ্ছি, তাহলে অর্ডারটা কি ফুলফিল করতে পারি নাই। আলটিমেটলি কি হবে, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে এবং সেই কাস্টমার ছুটে যেতে পারে। এই জন্য যাতে যে পরিমাণ অর্ডার দেয় আমি যাতে অর্ডারটা ফুলফিল করতে পারি, তাকে তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি এনশিওর করে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি। সো দিস আর দা কন্ট্রোল অবজেক্টিভস। স্যার হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এনে বলছে যে স্যার গুড ক্রেডিট রেটিং। স্যার আমাদের তো কাস্টমারের, স্যার আমরা তো ব্যাংকের ক্ষেত্রে লোন নেওয়ার ক্ষেত্রে রেটিং করা হয়, কিন্তু স্যার ব্যবসায় অর্ডার নেওয়ার ক্ষেত্রে কোনো রেটিং ব্যবস্থা কি বাংলাদেশে চালু আছে কিনা? না, আপনি যখন বিজনেস করবেন আপনার সেলস ডিপার্টমেন্টের কাজ কি, আপনি একটা বিজনেস করছেন, আপনি একটা বড় গ্রুপ অফ কোম্পানির মালিক বা ওইখানে সিনিয়র লেভেলের চাকরি করছেন, এখন আপনাকে তো আপনার ওইরকম একটা ডিপার্টমেন্ট থাকবে যারা কাস্টমার অ্যাপ্রাইজাল করবে, কাস্টমারগুলো স্ক্রিনিং করবে। সারা দেশ থেকে হাজার হাজার কাস্টমার নক দিবে, ওইখান থেকে দেখবে তাদের রিকোয়ারমেন্ট গুলো কাস্টমারের সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করে দেখবে কাস্টমারের অ্যাবিলিটি আছে কিনা, তাদের ক্রেডিট রেটিং ভালো কিনা। ক্রেডিট রেটিং মিন্স যে সব জায়গায় যে আপনি রেটিং এর রিপোর্ট পাবেন, নট নেসেসারি। ক্রেডিট রেটিং বলতে বোঝাচ্ছে আপনি তাকে অ্যাসেস করেন, তাকে অ্যানালাইসিস করে দেখেন, তাকে অ্যাপ্রাইজাল করে দেখেন সে আপনার গুডস নিয়ে পেমেন্ট করার জন্য সে সক্ষম কিনা। এটা এমন না যে ক্রেডিট রেটিং থেকে একবার রিপোর্ট নিয়ে আসবেন প্রত্যেকটা কাস্টমারের জন্য। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন দেখেন টেস্ট অফ কন্ট্রোল, the test that the assurance providers carry out। এখন আপনি একটা অডিট ফার্মে কাজ করছেন, এখন আপনি সেলস ভেরিফিকেশন করবেন প্রতিষ্ঠানে গিয়ে। আপনাকে যে ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছে ম্যানেজমেন্ট, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি যখন সেলস এর ফিগার দেখলেন 5000 ক্রো সেল করছে সারা বছর, এখন আপনি সেলস এর উপর কন্ট্রোল চেক করবেন। প্রথমে আপনি কি দেখবেন, আপনি অর্ডারিং লেভেল দেখবেন। অর্ডারিং লেভেলে তার ওই আমরা যে 3টা রিস্ক পড়ে আসছি, ওই রিস্ক গুলো সবসময় আপনার মাথায় থাকবে। অ্যাকর্ডিংলি আপনি এখন কন্ট্রোল টেস্ট করবেন। আপনি টেস্ট করে দেখবেন যে অর্ডারিং লেভেলে ঠিকঠাক মতো কন্ট্রোল আছে কিনা। তখন আপনার কাজ হবে কি, চেক দ্যাট রেফারেন্সেস আর বিং অবটেইন ফর অল নিউ কাস্টমার্স। আপনি দেখবেন যে প্রত্যেকটা নতুন কাস্টমারের জন্য ওই প্রতিষ্ঠান রেফারেন্স অবটেইন করছে কিনা। নতুন একটা কাস্টমার আসবে, তার জন্য আমি নতুন করে ফাইলিং করব, তার একটা নতুন একটা রেফারেন্স ক্রিয়েট করব, ওই জিনিসটা করছে কিনা। চেক দ্যাট অল নিউ অ্যাকাউন্টস অন দ্য রিসিভেবল লেজার হ্যাভ বিন অথরাইজড বাই দ্য সিনিয়র স্টাফ। আমি যে একটা কাস্টমার কাছে, নতুন একটা কাস্টমার কাছে সেল করে যে আমি সেলস ক্রেডিট করে রিসিভেবল ডেবিট করে যে একটা লেজার ক্রিয়েট করব, ওই লেজার ক্রিয়েশনটা কি আমার জুনিয়র লেভেল থেকে কেউ করে ফেলছে নাকি সিনিয়র স্টাফরা এটা রিভিউ করছে বা অথরাইজ করছে। দ্যাট শুড বি এনশিওরড। দেন চেক দ্যাট অর্ডারস আর অনলি অ্যাকসেপ্টেড ফ্রম কাস্টমার হু আর উইদিন দেয়ার ক্রেডিট টার্মস এন্ড ক্রেডিট লিমিট। এখানে আমাকে চেক করতে হবে যে আমি এজ এ কোম্পানি যে অর্ডারটা নিচ্ছি, আমি ওই ধরনের কাস্টমার থেকে নিচ্ছি কিনা যারা ক্রেডিট টার্মস এর মধ্যে এবং লিমিটের মধ্যে আছে। ধরেন
ফর এক্সাম্পল আমি একটা গ্রুপ অফ কোম্পানি, ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দিই, আপনি আনোয়ার গ্রুপের, ধরে নেন আনোয়ার সিমেন্ট, আপনি আনোয়ার সিমেন্টের সেলসে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন। এখন সিমেন্টের সারা দেশে অনেক ডিলার আছে, তাদের ডিলার গুলা লিস্টেড, ধরেন তাদের ডিলাররা আপনার লিস্ট করা। এখন আপনি দেখবেন যে প্রত্যেকটা ডিলারের জন্য তাদের এক্সট্রা ক্রেডিট লিমিট আছে, অর্থাৎ একজন ডিলারকে কত টাকা পর্যন্ত বাকিতে দিব। দেখা যাচ্ছে আমার যদি সারা দেশে 500 ডিলার থাকে, একজন ডিলার বাকিতে ম্যাক্সিমাম 5 লাখ টাকার সিমেন্টের বস্তা নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। কোন ডিলার 10 লাখ নিতে পারবে, কোন ডিলার 15 লাখ নিতে পারবে। ডিলারও সেটা পলিসি অনুযায়ী ভেরি করতে পারে। এখন আমি এটা এনশিওর করব কিভাবে? আমি একজনকে 5 লাখ টাকা যখন বাকিদের প্রোডাক্ট দেবো, নিশ্চয়ই 5 লাখ টাকার কোন একটা জামানত আমার কাছে তার আছে, কোন একটা কোলাটেরাল আছে, বা সে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে। টাকাটা আদায় না হলে হয়তো আমি ওখান থেকে টাকাটা আদায় করে নিতে পারবো ওই জামানত থেকে। এই জন্য তাকে আমি ক্রেডিট লিমিট দিয়ে রাখছি 5 লাখ। 5 লাখের উপরে যদি আমি তাকে পেমেন্ট করি, কোনো কারণে যদি আমার টাকাটা না পাই, ও টাকাটা আমি আদায় করতে পারবো না। এই জন্য ক্রেডিট টার্মস এন্ড লিমিটের মধ্যে আছে কিনা, ওই ধরনের কাস্টমার থেকে আমি নিচ্ছি কিনা। একজনকে আমি ক্রেডিট লিমিট দিয়ে রাখছি 5 লাখ বা 10 লাখ, কিন্তু তাকে আমি বাকিতে মাল দিয়ে রাখছি 30 লাখ 30 লাখ, তাহলে কোনো কারণে যদি ওই পার্টি ডিফল্টার হয়, আমি টাকাটা আদায় করতে পারবো না। Then check that customers orders are being matched with production orders and dispatch notes, অর্থাৎ প্রোডাকশন অর্ডার এবং ডিসপ্যাচ নোটের সাথে এটা ম্যাচ করে কিনা। অর্থাৎ যে পরিমাণ অর্ডার ছিল, অর্ডারের সাথে আমি যে পরিমাণ প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি, ওই কোয়ান্টিটি কোয়ালিটি এসব ম্যাচ করে কিনা সেটা চেক করতে হবে। এখন আসেন, তাহলে আমরা অর্ডারিং লেভেলে কি কি রিস্ক থাকতে পারে, আমার কন্ট্রোল অবজেক্টিভ কি, এবং আলটিমেটলি টেস্ট অফ কন্ট্রোলটা আমরা জানলাম। আমি কন্ট্রোলটা কিভাবে টেস্ট করবো। এবার যদি আমি ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এ যাই, ডিসপ্যাচ মানে প্রোডাক্ট আমরা ডেলিভারি করবো কাস্টমারকে অর্ডারিং এর এগেইনস্ট, এবং ইনভয়েসিংটা হচ্ছে ডেলিভারির পরে আমরা তাকে একটা ইনভয়েস দেবো, বিল দেবো। এখানে রিস্ক কি থাকতে পারে? When considering dispatch and invoicing, a company might recognize all or some of the following risks. Goods may be dispatched but not recorded, so they are lost to the business. আমি একজনকে গুডস দিয়ে দিছি, অর্থাৎ সে আমাকে অর্ডার করছিল, তাকে আমি গুডস ডেলিভার করছি, ওটাকে ডিসপ্যাচ বলা হচ্ছে। ডেলিভারি করে দিছি, কিন্তু আমি কি করছি, তখন গুডসটা আমার লেজারে রেকর্ড করি নাই। আমি তাকে গুডস যখন দিব বাকিতে, তখন কি করবো, অ্যাকাউন্টস রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট, কিন্তু আমি তাকে গুডস দিয়ে দিছি বলে আমি রেকর্ড করি নাই। তাহলে তো আমি পরে টাকাও কালেকশন করতে পারবো না, তাকে তারাও দিতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কি, আমার বিজনেসের জন্য এটা এক ধরনের বড় ধরনের লস হয়ে যাবে। দেন গুডস মাই বি ডিসপ্যাচ বাট নট ইনভয়েস। সেকেন্ড হচ্ছে আমি ডিসপ্যাচ করছি, একজনকে দিছি, কিন্তু তাকে ইনভয়েস দিই না। ইনভয়েস না দিলে সে আমাকে টাকা দিবে? তাকে তো আমার বিল দিতে হবে। একজনের কাছে যখন সেল করবেন, সেল করে তাকে বিল না দিলে সে কিসের এগেইনস্টে আমাকে পেমেন্ট দিবে? ইনভয়েসেস may be raised in error with resulting customer dissatisfaction. এখানে হচ্ছে আমি তাকে গুডস ডেলিভারি করছি, কিন্তু তাকে আমি ইনভয়েস দিচ্ছি, ইনভয়েস আমি ভুল করে রাখছি। তার কাছে আমি বিক্রি করছি 100 টাকার প্রোডাক্ট, তাকে আমি ইনভয়েস দিয়ে রাখছি 120 টাকা। তাহলে কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। ভাই, আমি তোমার কাছ থেকে পারচেজ করলাম 100 টাকার, তুমি একে 120 টাকার ইনভয়েস দিয়ে রাখছো। সেক্ষেত্রে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে, এবং সেলার এবং বায়ারের মধ্যে কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মনোমালিন্য হবে, আলটিমেটলি বিজনেসের জন্য লস হবে। ইনভয়েস মে বি রংলি ক্যান্সেলড বাই ক্রেডিট নোট রেজাল্টিং ইন লস টু দ্য বিজনেস। অর্থাৎ আমি একজনের কাছ থেকে অর্ডার নিলাম, তার কাছে গুডস ডেলিভারি করলাম, কিন্তু ইনভয়েসও দিলাম, আবার ভুলে ইনভয়েসটা ক্যান্সেল করে দিছি। কোনো কারণে আমার কাছে মনে হয়েছে সে আমাকে গুডস রিফান্ড করছে, আসলে রিফান্ড করে নাই। সে আমাকে গুডস রিফান্ড করছে, ধরে নিয়ে আমি রংলি ক্যান্সেল করছি। আলটিমেটলি কি, ক্যান্সেল করলে আমি অ্যাকাউন্টস থেকে ওই সেল বা রিসিভেবল কমাই দিলাম। তাহলে সে যদি আমাকে টাকা না দেয়, আমি তাকে তারাও দেবো না, তারা না দিলে আমি টাকা পাবো না। তাহলে আলটিমেটলি লস টু দ্য বিজনেস। এখন এখানে তাহলে এই ধরনের রিস্ক থাকতে পারে। এখানে কন্ট্রোল অবজেক্টিভ কি? দিস রিস্ক লিড টু দ্য ফলোইং কন্ট্রোল অবজেক্টিভ, অল ডিসপ্যাচেস অফ গুডস আর রেকর্ডেড। তাহলে আমার এখানে কন্ট্রোল, আমি কেন ডিসপ্যাচ এবং ইনভয়েসিং এর উপর সঠিক কন্ট্রোল ইম্পোজ করব, আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যেন অল ডিসপ্যাচেস অফ গুডস আর রেকর্ডেড, যত গুডস আমি ডিসপ্যাচ করছি বা ডেলিভারি করছি ওটা যাতে ঠিকঠাক মতো রেকর্ড হয়।
all goods and services are sold are correctly invoiced, যে পরিমাণ আমি সোল্ড করছি বা সেল করছি তার কাছে যাতে আমি সঠিকভাবে তাকে বিল করি বা ইনভয়েসিংটা হয়। all invoices raised relate to the goods and service supplied by the business. Credit notes are only given for valid reason, অর্থাৎ আমি ভুলভাল যাতে সেল ক্যান্সেল না করে দিয়ে ভ্যালিড রিজনে তাকে ক্রেডিট নোট দিই। অর্থাৎ একজনের কাছে আমি 100টা প্রোডাক্ট সেল করলাম, কোনো কারণে 2টা প্রোডাক্ট খারাপ পড়ে গেছে, সে 2টা প্রোডাক্ট আমাকে রিফান্ড করছে, ওই 2টা প্রোডাক্ট তো আমার আর সেল থেকে মাইনাস করতে হবে, রিসিভেবল থেকে মাইনাস করতে হবে। তখন আমরা ফেরতের জন্য আমরা যে বিক্রয় ফেরতের জন্য যে জার্নাল দিই, ওই ফেরতের জন্য জার্নাল দিয়ে আমাকে একটা ক্রেডিট নোট তৈরি করতে হবে। এটাকে বলা হচ্ছে ক্রেডিট নোটস আর অনলি গিভেন ফর ভ্যালিড রিজন, এক্স্যাক্টলি বা জেনুইনলি যদি আমার গুডস রিফান্ড আসে বা ক্রেডিট নোট ইস্যু করি তখনই আমাকে এটা করতে হবে, তখনই আমি ধরে নিব যে এটার এগেইনস্টে আমার ভ্যালিড রিজন আছে। তো এখানে কন্ট্রোল টেস্ট করব কিভাবে, ফলোইং আর টাইপস অফ কন্ট্রোল। আমি যখন অডিট করতে যাব তখন আমি দেখব সেলস এর ডিসপাস এবং ইনভয়েসিং লেভেলে তার কন্ট্রোল আছে কিনা। তো কন্ট্রোল আছে কিনা চেক করার জন্য এখানে বেশ কিছু কন্ট্রোলের কথা বলা আছে। অথরাইজেশন অফ ডিসপাস অফ গুডস, অর্থাৎ কাস্টমারকে যে আমি গুডসটা ডেলিভারি দিচ্ছি এটা প্রপারলি অথরাইজড কিনা। ডিসপাস অনলি অন সেলস অর্ডার, আমি যে প্রোডাক্টটা তাকে ডেলিভারি দিচ্ছি এটা আসলে আমার এটার এগেইনস্টে আমার অর্ডার ছিল কিনা, নাকি সেলস অর্ডার নাই কারো কাছে আমি সেল করে দিলাম। সেল করতে হলে ডেফিনেটলি ওই সেলের এগেইনস্টে আমার অর্ডার থাকতে হবে, তাহলে গুডসটা সেলস অর্ডার এগেইনস্টে ডিসপাস হচ্ছে কিনা। ডিসপাস অনলি টু অথরাইজ কাস্টমার, অর্থাৎ একটা কোম্পানির কিছু অথরাইজ কাস্টমার থাকে, সে চাইলে যার তার কাছে বিক্রি করবে না। আমি কর্পোরেট সেল করব, কর্পোরেটে এত বড় কোম্পানি, আমি তো রাস্তা রাস্তা হাইটে বিক্রি করবো না, আমার নিশ্চয় অথরাইজ কাস্টমার থাকবে। তাহলে আমি আনঅথরাইজ কারো কাছে সেল না করে অথরাইজ কাস্টমার কাছে সেল করলাম কিনা। স্পেশাল অথরাইজেশন অফ ডিসপাসেস অফ গুডস ফ্রি অফ চার্জ অর অন স্পেশাল টার্মস, এটা এই ধরনের আমার অথরাইজেশন আছে কিনা। এক্সামিনেশন অফ গুড আউটওয়ার্ড এজ এ কোয়ান্টিটি কোয়ালিটি এন্ড কন্ডিশন, যে গুডসটা আউটওয়ার্ড হচ্ছে বা বহি পরিবহন আন্তঃপরিবহন আমরা বলি, যে গুডসটা পরিবহন হচ্ছে ওটার কোয়ান্টিটি কোয়ালিটি কন্ডিশন ঠিক আছে কিনা। রেকর্ডিং অফ অল গুডস আউটওয়ার্ড অন এ ডিসপাস নোট, ডিসপাস নোটের সাথে এটা প্রপারলি রেকর্ড করা। এগ্রিমেন্ট অফ ডিসপাস নোটস টু কাস্টমার অর্ডার এন্ড ইনভয়েস প্রি নাম্বারিং অফ ডিসপাচ, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা ডিসপাস করছি ডেলিভারি করছি ওইটা যে নোটটা দিচ্ছি সাথে নোটটা প্রি নাম্বার কিনা, নাকি আমি ইনস্ট্যান্টলি উপরে একটা রেফারেন্স নাম্বার বসাই দিচ্ছি। প্রি নাম্বার হচ্ছে আমি যে চালান বা ডকুমেন্ট দিব এটা আগে থেকে প্রিন্টেড, এটা সিরিয়াল নাম্বারটা আগেই থাকবে। যদি কোনো একটা রিসিটের মধ্যে বা কোনো একটা ডকুমেন্টের মধ্যে আগে থেকে প্রিন্টেড নাম্বার থাকে তাহলে হাতে কাইটা ইচ্ছা মতো নাম্বার বসানো যাবে না, এটাকে বলা হয় ফ্রি নাম্বার, অর্থাৎ আগে থেকে নাম্বারিং করা আছে। তাহলে আমার সিরিয়াল ভাঙার সুযোগ থাকবে না। একটা বইতে যখন 20টা পাতা থাকে সিরিয়াসলি সিরিয়ালে যাতে 1 থেকে 20 লেখা থাকে, তাহলে চাইলে মাঝখান দিয়ে কেউ একটা পাতা ঢুকাতে পারবে না, একটা পাতা ওইখান থেকে আউট করতে পারবে না, এই জন্য প্রি নাম্বারটা জরুরি। কন্ডিশন অফ রিটার্ন চেক, যদি গুডস সেল করার পরে কোনো গুডস রিটার্ন হয় কন্ডিশনটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করতে হবে। সিগনেচার অফ ডিসপাস নোটস বাই কাস্টমার্স, কাস্টমারের সিগনেচারটা দেখতে হবে। প্রিপারেশন অফ ইনভয়েস এন্ড ক্রেডিট নোটস, দেন ইনভেন্টরি রেকর্ডস আপডেটেড, আমি যখন একটা প্রোডাক্ট সেল করব, সেল করলে আমার প্রোডাক্টটা কোথা থেকে যাবে, ইনভেন্টরি থেকে যাবে। আবার যখন একটা প্রোডাক্ট কাস্টমার থেকে ফেরত আসে এটা আবার ইনভেন্টরিতে আসবে, তাহলে ইনভেন্টরি রেকর্ডটা এইসব মুভমেন্টের পাশাপাশি আপডেট হচ্ছে কিনা দ্যাট শুড বি চেক। দেন ম্যাচিং অফ সেলস ইনভয়েস উইথ ডিসপাস নোটস এন্ড সেলস অর্ডারস, ডিসপাস নোট এবং সেলস অর্ডারের সাথে ম্যাচ করতে হবে। যেটা বললাম সেলস অর্ডার ছাড়া আমি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিচ্ছি কিনা, দ্যাটস ওয়াই ম্যাচিংটা খুবই জরুরি। রেগুলার রিভিউ অফ ডিসপাস নোটস নট ম্যাচ বাই ইনভয়েস, ওই ডিসপাস নোটসটা ইনভয়েসের সাথে ম্যাচ না করে এই জিনিসগুলো আমাকে রেগুলার ম্যাচ করে না এমন আছে কিনা সেটা রেগুলার রিভিউ করতে হবে। Then verify detail of trade sales or goods dispatch notes with sales invoice checking. Quantity দেখবো, price charge with official price list, অর্থাৎ গুডস এর কোয়ান্টিটি আমি যে প্রাইসটা চার্জ করছি প্রত্যেকটা কোম্পানি কি প্রাইসে কি পরিমাণ সেল করবে সেটার কি থাকবে, সেটার প্রাইস থাকবে, অ্যাপ্রুভ প্রাইস লিস্ট থাকবে, সেটা দেখবো। ট্রেড ডিসকাউন্ট হ্যাভ বিন প্রপারলি ডেল্ট উইথ, আমি যদি কোনো কাস্টমারকে ট্রেড ডিসকাউন্ট দিই ডিসকাউন্ট আমি প্রপারলি দিচ্ছি কিনা,
এটা আমার কোম্পানির পলিসির সাথে ম্যাচ করে কিনা, নাকি আমি কোনো আনডিউ ফেভার দিচ্ছি, কোনো কাস্টমারকে বেশি ডিসকাউন্ট অ্যালাউ করছি। এই জন্য কোম্পানির ডিসকাউন্ট পলিসির সাথে সেটা অ্যালাইন করে দেখতে হবে। ক্যালকুলেশনস এন্ড এডিশনস, ক্যালকুলেশন গুলো দেখতে হবে। এন্ট্রিস ইন সেল ডে বুক আর কারেক্টলি অ্যানালাইজড, অর্থাৎ সেলস ডে বুকে ডেলি যে রেকর্ড দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, এগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে। সেলস এর সাথে একটা ভ্যাটের সম্পর্ক থাকে, ভ্যাটটা ঠিকঠাক মতো চার্জ করা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আদারওয়াইজ আমি সেল করে যদি এটা ভ্যাট ঠিক মতো ক্যালকুলেশন করে সেল গুলো ঠিক না করি, তাহলে বছর শেষে ভ্যাট অথরিটি আমাকে ধরবে, ধরে আমাকে ফাইন পেনাল্টি করতে পারে। পোস্টিং টু রিসিভেবল লেজার্স, রিসিভেবল লেজার ঠিকঠাক মতো সেলটা পোস্টিং হচ্ছে কিনা। ভেরিফাই ডিটেল অফ ট্রেড সেলস উইথ এন্ট্রিজ ইন ইনভেন্টরি রেকর্ডস। ভেরিফাই নন রুটিন সেলস, স্ক্র্যাপ, নন কারেন্ট অ্যাসেটস। আমার কোম্পানির কাজ হচ্ছে সারা বছর প্রোডাক্ট ট্রেড করা অথবা ম্যানুফ্যাকচার করে সেল করা, কিন্তু এর বাইরেও কিছু নন রুটিন সেল করি। অর্থাৎ সারা বছর আমার যেসব ওয়েস্টেজ থাকে, ওয়েস্টেজ গুলো যে আমি সেল করবো, ওয়েস্টেজ তো আমার রেগুলার বিজনেস না। হঠাৎ করে হুটহাট করে যে আমি সেল করব, ওইটার উপর প্রপার কন্ট্রোলটা দেখতে হবে। নন কারেন্ট অ্যাসেট, আমি যে ম্যানুফ্যাকচার করি, আমার এখানে অনেক ফার্নিচার, মেশিনারিজ, অনেক অ্যাসেট থাকবে। তো অ্যাসেট গুলো কিন্তু আমি টাইম টু টাইম সেল করি, যেটা কিনা আমার নর্মাল কোর্স অফ বিজনেস না। নর্মাল কোর্স অফ বিজনেস হচ্ছে কি, আমি একটা প্রোডাক্ট তৈরি করছি বা সেল করছি, কিন্তু আমি যে কোনো একটা অ্যাসেট আমার নষ্ট হয়ে যাচ্ছে, এটা হাফ এইজ পরে, মানে কিছু এই ইউজফুল লাইফের পর আমি সেল করে দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু আমার নর্মাল সেল না। এগুলো হচ্ছে আমার নন রুটিন সেল। তো এই সেল থেকে যে ইনকাম হয়, এটা কিন্তু আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসে, বা এটার ইম্প্যাক্ট আমার ব্যালেন্স শিটে আসে। এই জন্য এইসব এই ধরনের সেলের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং এভিডেন্স আছে কিনা, এটা ঠিকঠাক মতো অথরাইজ কিনা সেলগুলা, এবং এটা রেজিস্টারে এন্ট্রি দিচ্ছে কিনা। আমি যদি আমার ফ্যাক্টরি থেকে কিছু অ্যাসেট সেল করে দিই, চাইলে জুনিয়র লেভেলের কেউ কিন্তু সেল করে দিতে পারবে না, সিনিয়র লেভেলের অ্যাপ্রুভাল লাগবে। এই ধরনের আমি অ্যাসেট সেল করতে গেলেও কোম্পানির কিছু পলিসি থাকবে, ডিসপোজাল পলিসি থাকবে। আমি কি অকশন করে সেল করব? আমার কোম্পানিতে বেশ কিছু ল্যাপটপ আছে, অ্যাপলের ল্যাপটপ আছে, অনেক দামি দামি। কোম্পানির পলিসি হচ্ছে এই বছর সবগুলা ল্যাপটপ সেল করে দিবে। ল্যাপটপ সেল করে কি করবে, তাদের নতুন কনফিগারেশনে নতুন ল্যাপটপ নিয়ে আসবে। তাহলে এই যে পুরাতন ল্যাপটপ গুলো আমি সেল করব, চাইলেই সেল করে দিব না। এখানে কোম্পানির নির্দিষ্ট পলিসি থাকবে, অ্যাজ পার পলিসি তারা মার্কেট থেকে এটা অকশন ডাকবে, অথবা পত্রিকায় বিজ্ঞাপন দিবে অনেকে, এটার জন্য প্রাইস কোট করবে, ওই হিসাবে কোম্পানি সেল করবে। এই ধরনের স্ট্যান্ডার্ড পলিসি থাকতে পারে। অ্যাজ অডিটর আমাদেরকে দেখতে হবে যে এই ধরনের নন কারেন্ট অ্যাসেট সেলের ক্ষেত্রে কোম্পানির পলিসি কি, তারা পলিসি কমপ্লাই করে প্রপারলি অ্যাপ্রুভড ওয়েতে বা অথরাইজড ওয়েতে এই ধরনের সেল বা ডিসপোজাল করছে কিনা। Then verify credit note correspondence to other supporting evidence, approval by authorized officials, entries in inventory records, almost এগুলা similar কথাবার্তা। Finally, test numerical sequence of dispatch notes and inquiry into missing numbers. Test numerical sequence of invoice and credit notes, যেটা বললাম প্রি নাম্বার থাকলে সিকোয়েন্সটা থাকবে। Test numerical sequence of order forms and inquiry into missing numbers. Check that dispatches of goods free of charge or on special terms have been authorized by the management. তাহলে আমরা কি অর্ডারিং লেভেলে এবং ডিসপ্যাচিং এন্ড ইনভয়েসিং লেভেলে বুঝতে পারছি? ঝামেলা মনে হচ্ছে নাকি সিম্পল, ইজি না? जी सर। জি স্যার। ওকে, এটা আওয়াজ টাওয়াজ করেন, নাহলে আমরা বুঝবো যে, আমি বুঝবো যে আবার চলে গেছেন কিনা কোন রকমে ইয়ে করে, লগ ইন করে। লগ ইন করে চলে গেলে আপনারা লস করবেন। কিন্তু ইন্টারনাল কন্ট্রোলের চ্যাপ্টারটা, মানে পোর্শনটা অনেক ইম্পর্টেন্ট। আর একবার যখন ক্লাস মিস হয়ে যায়, অনেকে মনে করে আমি পরে না হয় ক্লাস করে নেব, পরে আসলে ক্লাস করে এসব আর হয় না আর কি। পরে এই একটা জিনিস সময় মতো না করলে আপনারা পরে রিকভার করতে পারবেন না। এখন করেন, কোনো কোয়েরি থাকলে যাই না নেন, তাহলে আপনাদের জন্য পড়াটা অনেক ইজি হয়ে যাবে। যারা মনে করেন যে আমি না পরে পড়ে নিব, পরে পড়ে নিতে গেলে আপনি দেখবেন যে আপনার জন্য অনেক কিছু অনেক কঠিন হয়ে গেছে, তখন আপনি ইনস্ট্যান্টলি সলিউশন করতে পারবেন না। যেহেতু আপনাদের এখানে বেশিরভাগ ছাত্র হচ্ছে আপনার ফ্রি আর্টিকেল, তো আপনারা অনেকে ঢাকার বাইরে, আপনাদের এখনো আইসিএবির সাথে খুব একটা রিলেশন বিল্ড আপ হয় নাই, আপনারা আইসিবি লাইব্রেরিতে আসতে পারেন না, তাই না? সেক্ষেত্রে আপনাদের এখন রিসোর্স হচ্ছে আপনারা এই ক্লাসের মাধ্যমে জেনে নেবেন, পড়বেন। আপনি তো এখানে এসে গ্রুপে স্টাডি করবেন, লাইব্রেরিতে স্টাডি করবেন, আপনার তো এখন লাইব্রেরিতে অ্যাক্সেস নাই। তাহলে আপনারা আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। দেখেন রেকর্ডিং লেভেল, রেকর্ডিং লেভেল আমার কি রিস্ক থাকবে। আমরা অর্ডারিং গেল, ডিসপ্যাচিং এন্ড
ইনভয়েসিং গেল। এবার 3 নাম্বার স্টেপটা সেলস এর কি, আমরা জিনিসটা সেলটা রেকর্ড করব। রেকর্ডিং এ কি রিস্ক থাকতে পারে? রেকর্ডিং এ রিস্ক থাকতে পারে ইনভয়েস সেলস মাইট নট বি প্রপারলি রেকর্ডেড। অর্থাৎ আমি ইনভয়েস যেটা সেল করছি, আমি যেটা প্রোডাক্টটা ডেলিভারি করলাম, ইনভয়েস করলাম, এটা আমি সবকিছু করছি, কিন্তু আমি যদি রেকর্ড না করি তাহলে কি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমার সেলসই আসবে না, ঠিকঠাক মতো আমার অ্যাকুরেট সেলস ফিগার আসবে না। ক্রেডিট নোট মাইট নট বি প্রপারলি রেকর্ডেড, অর্থাৎ ক্রেডিট নোট থাকলে ওইটাও ঠিকঠাক মতো রেকর্ড যদি না হয় তাহলে সঠিক ইনফরমেশন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীতে আসবে না। সেলস মাইট বি রেকর্ডেড ইন রং কাস্টমার অ্যাকাউন্ট। আমার কাস্টমার আছে 500 বা 1000, সেল করছি একজনের কাছে, লেজারে পোস্টিং দিয়ে রাখছি আরেকজনের নামে, তাহলে কি হবে? ভুলভাল হয়ে যাবে, পরে আমি টাকা আদায় করতে গিয়ে পড়বো ঝামেলায়। একজনের কাছে বললাম ভাই টাকা দাও, সে বলবো আমি তো তোমার কাছ থেকে পারচেসই করি না এত টাকার প্রোডাক্ট। এখন পরে ইনভেস্টিগেট করে দেখা গেছে কাস্টমার এর কাছে সেল করছি, কিন্তু আমি লেজারে পোস্টিং দিয়ে রাখছি বিন নামে। তাহলে এখানে একটা কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। ওই জিনিসগুলো আইডেন্টিফাই করার পরে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এসব রিজলভ করার জন্য। তাহলে সেলসটা আমাকে সঠিক কাস্টমার অ্যাকাউন্টে এন্ট্রি দিতে হবে। ডেবিট ডেবটস মাইট বি ইনক্লুডেড ইন দ্য রিসিভেবল লেজার দ্যাট আর নট কালেক্টেবল। যে টাকাটা কালেক্টেবল না ওই ধরনের লেজারে ডেবট কি আমার ইনক্লুড হয়ে থাকতে পারে, একটা টাকা আমার আদায় হবে না, এমন কিছু ইনক্লুড হয়ে রাখলে যদি আমি আমার অ্যাকাউন্টে ক্যারি ফরওয়ার্ড করে টাকাটা আদায় না হয়, আলটিমেটলি কি আমার ব্যালেন্স শিটে মনে হচ্ছে অ্যাসেট, এটা আমার রিসিভেবল কারেন্ট অ্যাসেট, কিন্তু টাকাটা আদায় হচ্ছে না। কন্ট্রোল অবজেক্টিভ কি? দিস রিস্ক লিড টু দ্য ফলোইং অবজেক্টিভ। স্যার বলেন। শেষের পয়েন্ট একটু যদি বিশ্লেষণ করতেন, ডেবিটস মাইট নট বি ইনক্লুডেড অর রিসিভেবল, এই পয়েন্ট একটু Yes স্যার। মানে হচ্ছে আমার কি অনাদায় দেনা, তাই না? জি স্যার। দেনা আর কি, এটা মাইট বি ইনক্লুডেড মানে কি হয়, ইনক্লুড অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে অন দা রিসিভেবল লেজার দ্যাট আর নট জি স্যার। কালেক্টেবল। রিসিভেবল লেজারে মানে কি আপনি অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে দেখাচ্ছেন, কিন্তু আসলে টাকাটা আদায় হবে না। আদায় না হলে আমরা কি করি? অনাদায়ী সঞ্চিতি তৈরি করি না? জি মনে স্যার। আছে আমাদের? হ্যাঁ। জি স্যার, জি স্যার অ্যাকাউন্টিং এটা করা আপনি হয়। অনাদায়ী অনাদায়ী সঞ্চিতি তৈরি করলেন না, কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল রয়ে গেছে, বা আপনি ডেট অ্যালাউন্স তৈরি করলেন না রিসিভেবলের জন্য, কিন্তু রয়ে গেছে। তার মানে কি আপনি কারেক্ট ফিগারটা অ্যাকাউন্টস আনলেন না, একটা টাকা আদায় হচ্ছে না, তারপরেও আপনি এর জন্য অ্যালাউন্স ক্রিয়েট করেন নাই, আপনি ব্যাড ডেট করেন নাই, আপনি এটা রাইট অফ করেন নাই। এই জন্য বলা হচ্ছে এই ধরনের ডেট যদি রিসিভেবল থাকে তাহলে রিসিভেবল অ্যাকচুয়াল ইনফরমেশনটা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে না। বুঝা গেছে? জি স্যার। স্যার এই ভুলের কারণে তো স্যার কোম্পানির ট্যাক্স ট্যাক্স বাইরে যেতে পারে বা আর্থিক ক্ষতিও তো একটা হওয়ার সম্ভাবনা থাকে স্যার। হ্যাঁ, সম্ভাবনা থাকে তো। এখন আমি সেল করছি একটা ফিগার, ধরেন একজনের কাছে 100 টাকা সেল করে, আমি কি করলাম? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করলাম, সেলস ক্রেডিট করলাম, তাই না? তাহলে জি স্যার আমার সেলসটা কোথায় যাচ্ছে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাচ্ছে জি স্যার। নাকি? জি জি স্যার। স্যার আর অ্যাকাউন্টস রিসিভেবলটা কোথায় যাচ্ছে? স্যার ব্যালেন্স অ্যাকাউন্ট শিট স্যার ইয়েতে ব্যালেন্স শিটে যাচ্ছে। ব্যালেন্স শিটে কোথায় যাচ্ছে? কারেন্ট অ্যাসেটে যাচ্ছে। এখন প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যখন সেলটা যাচ্ছে, বছর শেষে আমার ওই সেলস এর কারণে কি প্রফিট বাড়ছে, তাই না? জি স্যার। তো প্রফিট বেড়ে গেলে ওই প্রফিটের উপর আমি ট্যাক্স দিচ্ছি, জি তাই স্যার তো? জি স্যার। কিন্তু জি আসলে জি স্যার, এই কথাটা ওই বুঝতে সেলস পেরেছি। এর আসলে ওই সেলস এর এগেইনস্ট আমার টাকা আদায় হচ্ছে না, এটা ব্যাড ডেট হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? ওই রিসিভেবলটাকে রাইট অফ করে দিতে হবে, প্রভিশন তৈরি করে আবার ওটা খরচ হিসেবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসবে। আসলে তখন আমার কি হবে? আবার প্রফিট কমে যাবে, ওই বছর আমি ট্যাক্স কম দিব। আর যদি আমি ওই ফিগারটা রাইট অফ না করি, ওই রিসিভেবলটা যদি আমি কমাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে না আনি, তাহলে আমার কি ট্যাক্স বেশি দেওয়া হয়ে গেল, প্রফিট বেশি হয়ে গেল। জি স্যার। বুঝা গেছে? স্যার, ওকে, দেখেন কন্ট্রোল অবজেক্টিভ। These risks lead to the following objective. All sales that have been invoiced are recorded in the nominal and receivable ledgers. All sales that have been invoiced, অর্থাৎ যে পরিমাণ সেলস আমি করছি এবং ইনভয়েস করছি সব যাতে ঠিকঠাক মতো রেকর্ড হয় নমিনাল এবং রিসিভেবল লেজার, এটা হচ্ছে আমার কন্ট্রোল অবজেক্টিভ।
এটাই তো আমার অবজেক্টিভ হওয়া উচিত, যাতে আমি যা যা সেল করছি, যা যা ইনভয়েস সাবমিট করছি, তাতে আমার যাতে সঠিকভাবে রেকর্ড হয়। অল ক্রেডিট নোটস দ্যাট হ্যাভ বিন ইস্যুড আর রেকর্ডেড ইন দ্য নমিনাল এন্ড রিসিভেবল লেজার্স। আমি যেসব ক্রেডিট নোট ইস্যু করছি পরে সেলসের এগেইনস্টে, ওটা যাতে ঠিকঠাক মতো লেজারে এন্ট্রি হয়। all entries in the receivable ledger are made to the correct receivable ledger account. Definitely আমি ইনকারেক্ট কিছু তো করব না, কারেক্টলি আমার এখানে মেড করতে হবে। কাট অফ ইজ অ্যাপ্লাইড কারেক্টলি টু দা রিসিভেবল লেজার। কাট অফটা কি? আমি সারা বছর সেল করি, আমার অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে জুলাই থেকে জুন, ধরেন জুলাই 2022 থেকে জুন 2023, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং পিরিয়ড। এখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করছি এই পিরিয়ডের, এখন আসে অক্টোবর 2023-এ। কোন পিরিয়ডে? জুলাই 2022 থেকে জুন 2023-এর। এখন অক্টোবরে যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, এখানে আমার সেলসটা থাকবে কত পর্যন্ত? জুন 30 পর্যন্ত। আমি যদি জুলাইয়ের কোনো সেলস এখানে আবার সেলস হিসাবে দেখাই, সেটা কি কারেক্ট হবে না, তাহলে আমার কাট অফ প্রপারলি অ্যাপ্লাই হলো না। কাট অফ হচ্ছে আমার সেলসটাকে আমার একটা নির্দিষ্ট পিরিয়ডে দেখাতে হবে। অক্টোবরে আপনি অ্যাকাউন্টস করছেন বলে অক্টোবর পর্যন্ত সব সেলস অ্যাকাউন্টসে নিয়ে আসবেন, নো, দ্যাট ইজ নট অ্যালাউড। এই জন্য বলা হচ্ছে কাট অফ ইজ অ্যাপ্লাইড কারেক্টলি টু দা রিসিভেবল লেজার। অর্থাৎ যে অ্যাকাউন্টিং পিরিয়ডের সেলস, ওটা প্রপারলি ওই পিরিয়ডে আপনাকে রেকর্ড করতে হবে। আমি যদি এই বছরের সেলসটা গত বছরে দিয়ে দিই, তাহলে গত বছরের সেলসের পারফরমেন্স অনেক বাইরে যাবে। আবার গত বছরের সেলসকে এই বছরে নিয়ে আসি, সেটাও অ্যালাউড না। অর্থাৎ যখন যেই ডেটে যে পিরিয়ডে সেল হবে, ওই ডেটে ওই পিরিয়ডে সেলসটাকে আমাকে রেকর্ড করতে হবে। ওটাকে বলা হয় কাট অফ ইজ অ্যাপ্লাইড কারেক্টলি টু দা রিসিভেবল লেজার। পটেনশিয়াল ব্যাড ডেটস আর আইডেন্টিফাইড, যেটা নিয়ে আমরা আলাপ করলাম, যাতে রিসিভেবল এগেইনস্টে যে টাকাটা আদায় হবে না, এটা যাতে আমরা টাইমলি আইডেন্টিফাই করতে পারি, এটা হচ্ছে কন্ট্রোল। স্যার কাট অফ কি স্যার যে কোনো টার্মে ব্যবহার করা যায় স্যার, রেভিনিউ পারচেসে? হ্যাঁ হ্যাঁ, কাট অফ বলতে আপনি যে অ্যাকাউন্টসটা করবেন, প্রত্যেকটা জিনিসে তো, প্রত্যেকটা ট্রানজাকশনে তো, প্রত্যেকটা হেডেই তো কাট অফ থাকবে। এখন আমি যদি 3 বছর আগের অ্যাকাউন্টস এখন করি, তাহলে আমি এখন পর্যন্ত সব তথ্য তো এখানে নিব না, একটা নির্দিষ্ট পিরিয়ডের ইনফরমেশন নিব। অর্থাৎ যেই ডেটে যেই পিরিয়ডে ঘটনা ঘটছে, ওই ডেটে ওই পিরিয়ডে ওইটাকে রেকর্ড করবে, ওটাই বলা হয় কাট অফ, এটাকে বলা হয় কাট অফ। কাট অফ কি রেকর্ডের কোন একটা টার্ম, যে মানে আমি রেকর্ড করতেছি এই জন্য নামটা কাট অফ, এরকম কিছু স্যার? এক্স্যাক্টলি, মানে আপনি কাট অফ, একটা নির্দিষ্ট কাট অফ পিরিয়ড ধরে তো আপনি কাজ করবেন, নাহলে তো আপনার ট্রানজাকশন জীবনে, আপনার রেকর্ডিং জীবনে শেষ হবে না। এটা কি ঠিক ফিক্সড আছে, আছে স্যার পিরিয়ডটা, যে এতদিনের মধ্যে পিরিয়ডটাকে আমরা কাট অফ ধরবো? আপনি একবারে ইজিলি চিন্তা করেন যে আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয় জুনের 30 তারিখে, ফর দা ইয়ার এন্ডেড 30 জুন 2022। তাহলে আমি যদি জুলাইয়ের 1 তারিখেও কোনো লেনদেন হয়, ওইটাও কিন্তু এখানে আনবো না, কনসিডার করবো না। এই যে জুন 30 পর্যন্ত যত লেনদেন হলো, এটা আমি জুন 30-এর অ্যাকাউন্টস এর মধ্যে আনবো। এটাকে বলা হয় কাট অফ আর কি, এটা নির্দিষ্ট জি ডেট স্যার, মানে ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে জি বলা জি হয় স্যার স্যার। কাট অফ। ঠিক আছে, জি স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। দেন দেখেন রেকর্ডিং এ আমার কন্ট্রোল কি কি থাকতে পারে, কন্ট্রোল অ্যাক্টিভিটিস গুলো কি থাকতে পারে। The following controls might be used to fulfill the objective of outline above। তাহলে ম্যানেজমেন্ট এই ধরনের কন্ট্রোল গুলো এখানে সেট করবে। এরপর আমরা টেস্ট অফ কন্ট্রোল করব। কন্ট্রোল গুলো কি? সেগ্রিগেশন অফ ডিউটিস। অর্থাৎ সেলস ডিপার্টমেন্টে আপনি যদি একজন লোককে দেন সবকিছু করার জন্য, সে ইনভয়েস করবে, সে ডিসপাস করবে, সে ডেলিভারি করবে, সেই কালেকশন করবে, সবকিছু করবে, তাহলে কি ঠিকঠাক মতো রেকর্ডিং হবে না। একজনের যদি আপনি দেন সবকিছু করার জন্য, তাহলে কাজটা সঠিকভাবে হবে না। এই জন্য সেগ্রিগেশন অফ ডিউটিস খুব নেসেসারি। যেমন রেকর্ডিং সেল, মেইনটেইনিং কাস্টমার অ্যাকাউন্টস এন্ড প্রিপেয়ারিং স্টেটমেন্ট, এক একটা কাজ যাতে এক একজন করে, এটাকে বলা হয় সেগ্রিগেশন অফ ডিউটি। যে কোনো জায়গায় সেগ্রিগেশন অফ ডিউটিসটা খুব ইম্পর্টেন্ট, আপনি এক একজন এক এক কাজ করবে। আমরা আজকে ক্লাস করছি, আমাদের আইসিবি থেকে মামুন কি করছে, মামুন একটা লিঙ্ক তৈরি করে দিয়ে দিচ্ছে, তার কাজ হচ্ছে সবসময় লিঙ্ক তৈরি করে দেয়া। এখন এজ এ টিচার আমার কাজ হচ্ছে ক্লাস নেয়া, স্টুডেন্ট হিসেবে আপনাদের কাজ হচ্ছে ক্লাস করা, আইসিবির কাজ হচ্ছে আপনাদেরকে আদার সাপোর্ট দেয়া। এখানে দেখেন ডিউটি গুলা সেগ্রিগেট করা। এই জন্য আপনার প্রত্যেকটা জিনিসের ডিউটিটা সেগ্রিগেট করা থাকবে, এক একজন এক এক কাজ করবে, তাহলে আলটিমেটলি এটার উপর কন্ট্রোলটা থাকবে। এই জন্য রেকর্ডিং লেভেলেও বলছে আপনাকে ডিউটিটা সেগ্রিগেট করে দিতে, সেগ্রিগেশন অফ ডিউটিস। রেকর্ডিং অফ সেলস ইনভয়েস সিকোয়েন্স এন্ড কন্ট্রোল ওভার স্পয়েলড ইনভয়েসেস, ম্যাচিং অফ ক্যাশ রিসিপ্ট উইথ ইনভয়েসেস। এখানে অনেকগুলো কন্ট্রোলের কথা বলা আছে, ভেরি কমন। You can separate recording of sales, return, price adjustment, etc. Cut off procedures, regular preparation of trade receivable statement, checking of trade receivable statement, safeguarding of trade receivable statement.
এগুলো আপনারা 1 বাই 1 করে যাবেন, খুবই ইজি। এখানে টেস্ট অফ কন্ট্রোলও দেখেন, টেস্ট অফ কন্ট্রোলও অনেকটা গতানুগতিক একই। দ্য ফলোইং টেস্ট অফ কন্ট্রোল মাইট বি অ্যাপ্রোপ্রিয়েট। সেলস ডে বুকের উপর আপনি কিভাবে কন্ট্রোলটা টেস্ট করবেন? চেক এন্ট্রিজ উইথ ইনভয়েস এন্ড ক্রেডিট নোট রেসপেক্টিভলি। আপনি ক্রেডিট নোট এবং ইনভয়েসে এন্ট্রিগুলো ঠিকঠাক মতো এন্ট্রিগুলোর সাথে চেক করে দেখবেন এটা ঠিকঠাক মতো এন্ট্রি দেওয়া হচ্ছে কিনা, বা এন্ট্রিগুলো ঠিকঠাক মতো এটা রিফ্লেক্ট করে কিনা। চেক এডিশন এন্ড ক্রস কাস্ট। এডিশন গুলো প্রপারলি, এডিশন গুলো মানে যেটা এডিশন হচ্ছে এডিশন গুলো ঠিকঠাক মতো চেক করবেন, এবং ক্রস আপনি কি করবেন? কাস্ট করে দেখবেন, যোগ বিয়োগ করে দেখবেন ঠিক আছে কিনা। চেক পোস্টিং টু রিসিভেবল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, চেক পোস্টিং টু রিসিভেবল লেজার্স। রিসিভেবল লেজার মধ্যে কি লিখবেন? চেক এন্ট্রিজ ইন স্যাম্পল অফ অ্যাকাউন্টস অন সেলস ডে বুক, চেক এডিশন এন্ড ব্যালেন্স ক্রেডিট ফরওয়ার্ড, ক্রেডিট ডাউন, নোট এন্ড ইনকোয়ারি ইনটু কন্ট্রা এন্ট্রিজ থাকলে ওগুলা ইনকোয়ারি করবো, দেখবো ঠিকঠাক মতো কন্ট্রা এন্ট্রি গুলো দেওয়া আছে কিনা। চেক দ্য কন্ট্রোল অ্যাকাউন্টস হ্যাভ বিন রেগুলারলি রিকনসাইল টোটাল অফ রিসিভেবল লেজার ব্যালেন্সেস, অর্থাৎ এগুলা ঠিকঠাক মতো রিকনসিলিয়েশন হচ্ছে। স্ক্রুটিনাইজ অ্যাকাউন্টস টু সি ইফ ক্রেডিট লিমিট হ্যাভ বিন এক্সিডেড। ওই যে যেটা বললাম, একজন কাস্টমারকে আপনি ক্রেডিট লিমিটের বেশি দিচ্ছেন কিনা। চেক দ্য ওভারডিউ অ্যাকাউন্ট হ্যাভ বিন ফলো আপ। যেসব কাস্টমার অনেকদিন ধরে টাকা দিচ্ছে না, এখানে ঠিকঠাক মতো ফলো আপ করে তাদের কাছ থেকে আমি আদায় করছি কিনা। চেক দ্যাট ওভারডিউ অ্যাকাউন্টস, হ্যাঁ আচ্ছা, চেক দ্যাট অল ব্যাড ডেট রিটেন অফ হ্যাভ বিন অথরাইজড বাই দ্য ম্যানেজমেন্ট। আবার আপনি রিসিভেবলের টাকা আদায় হচ্ছে না, আপনি মন মতো রাইট অফ করে দিয়ে একটা এন্ট্রি দিয়ে ব্যাড ডেট অ্যালাউন্স ক্রিয়েট করে দিবেন, সেটাও আপনাকে অ্যালাউ করছে না। আপনাকে কি ম্যানেজমেন্টের পারমিশন নিতে হবে, না হলে নিচের দিকের এমপ্লয়িরা হুটহাট করে এন্ট্রি দিয়ে রাইট অফ করে অ্যাকাউন্টসের রিসিভেবল কমাই দিবে। কিন্তু না, আপনাকে ওই রাইট অফ করতে হলে ম্যানেজমেন্টের প্রপার অ্যাপ্রুভাল নিতে হবে। ম্যানেজমেন্টকে জানাইতে হবে আমার এত কোটি টাকা মার্কেটে পাওনা আছে, এত কোটি টাকা আদায় হবে না। রিজন গুলা কি? আপনি সমস্ত ব্যবস্থা নিয়েও টাকাটা আদায় করতে পারছেন না, সমস্ত জাজমেন্ট জাস্টিফিকেশন দিয়ে তারপর আপনাকে রাইট অফ করতে হবে উইথ দা অ্যাপ্রুভাল ফ্রম দা ম্যানেজমেন্ট। এখানে রিস্ক এন্ড কন্ট্রোল অবজেক্টিভ, দ্য রিস্ক আর দ্য মেনি, স্যার দ্য রিস্ক, সরি, আচ্ছা ক্যাশ কালেকশন। আমরা ক্যাশ কালেকশনের রিস্ক কি কি থাকতে পারে? The key risk of that money might be received at the business premises but not be recorded or bank. ক্যাশে কি হয়? পত্রিকায় কদিন পরে দেখবেন এদেরকে ধরিয়ে দিন কোম্পানির 1,50,00,000 টাকা কাস্টমার কাছ থেকে কালেক্ট করে অমুক এলাকার অমুক ভদ্রলোক কোম্পানি থেকে ছাইরা পালাই গেছে, কাস্টমার থেকে টাকা উঠায় সে গত 1 মাস ধরে নিখোঁজ, তাকে ধরিয়ে দিন। তাকে ধরিয়ে দিলে 5 লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এরকম দেখা যায় না পত্রিকায়? জি স্যার। সেলস বা মার্কেটিং এর লোকজন টাকা নিয়ে চলে গেছে, এই জন্য ক্যাশ কালেকশনের রিস্কটা কোথায়? আপনি মার্কেটে একজনকে নামায় রাখছেন, সে মার্কেট থেকে আদায় করে ব্যাংকে জমা না দিয়ে টাকা নিজে কি পালাই গেছে। এই জন্য এই ধরনের রিস্ক থাকতে পারে। দ্য কি রিস্ক আর দ্যাট মানি মাইট বি রিসিভড এট দ্য বিজনেস প্রেমিসেস বাট নট বি রেকর্ডেড or bank, generally due to fraud but also by simply losing check receipt. This leads to the two key objective: all money received are recorded, all money is received are bank. তাহলে এখানে কন্ট্রোল অবজেক্টিভটা কি? যাতে আমি যে পরিমাণ টাকা মার্কেট থেকে রিসিভ করছি এটা যাতে আমার ঠিকমতো টাইমলি রেকর্ড হয় এবং টাইমলি ব্যাংকে জমা হয়। যদি আমি সব ক্যাশ টাকা আইনা বস্তায় বস্তায় আইনা ক্যাশ এক জায়গায় জমাই, তাহলে রিস্ক আছে। আমি সারা দেশ থেকে শত শত কোটি টাকা ক্যাশ কালেকশন করে আইনা আমার অফিসে রেখে দিলাম, রাতের বেলা কোনো কারণে অফিসের বিল্ডিং এ আগুন লাগছে, তাহলে সব শেষ। বা রাতের বেলা চোর ঢুকছে, সুরঙ্গ করে 1 কিলোমিটার দূর থেকে এসে পড়ছে, নাকি তখন কি হবে? টাকা থাকবে? কোম্পানি না স্যার। চলে যাবে, টাকা নিয়ে চলে যাবে। হ্যাঁ, এখন আপনার অফিস হচ্ছে বনানী, মতিঝিল থেকে সুরঙ্গ করে বনানী এসে পড়ছে, আইসা সব টাকা নিয়ে গেছে, তাহলে কি হবে? বড় সড় জীবনে একটা বিপুল লস ফ্লাইওভারে অ্যাকাউন্ট থাকবে। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই জন্য টাকা যা রিসিভ করবো এটা রেকর্ড করবো এবং টাইমলি ব্যাংকে জমা দিয়ে রাখবো। ব্যাংকে জমা দিয়ে রাখলে এখন ব্যাংক ডাকাতি হোক আর চুরি হোক ওটা ব্যাংকের ব্যাপার, আমার কোনো ব্যাপার না। এখানে কিছু কন্ট্রোল অ্যাক্টিভিটির কথা বলা আছে এখানে। তাহলে আমি ক্যাশ কালেকশনের উপর কি কি ধরনের কন্ট্রোল আমি করবো, ইম্পোজ করবো? দেখেন, সেগ্রিগেশন অফ ডিউটি, সেই যে আমি ডিউটি গুলো ঠিকঠাক মতো সেগ্রিগেট করে দেবো। দেন সেফগার্ড টু প্রিভেন্ট ইন্টারসেপশন অফ মেল বিটুইন রিসিভস এন্ড ওপেন। এখানে অনেকগুলো কন্ট্রোলের কথা বলা আছে, ভেরি কমন। অ্যাপয়েন্টমেন্ট অফ রেসপন্সিবল পারসন টু সুপারভাইজ মেল, প্রোটেকশন অফ ক্যাশ এন্ড চেকস, আমি যাতে আমার ক্যাশটা ঠিকঠাক মতো আসে। দেখেন না, এটিএম বুথে যখন টাকা নিয়ে যায় কি করে? গাড়িতে কি বন্ধুগলা দুইজন থাকে না? টাকার ট্রাঙ্ক যখন নামায় পাশে দুজন কি বন্ধুগলা লোকজন থাকে, এই সিকিউরিটি যে গাড়িগুলোতে,
তাহলে আপনি যদি ঠিকঠাক মতো প্রোটেকশন নেন ক্যাশ ক্যারি করার সময়, তাহলে চুরি ডাকাতি হওয়ার চান্স কম, দিবে গুলি করে। অ্যামাউন্টস রিসিভ লিস্টেড ওয়ান পোস্ট ওপেন, পোস্ট স্টাম্পড উইথ ডেট অফ রিসিপ্ট। এই যে আমরা অনেক সময় টাকা রিসিভ করি, এখানে একটা স্টাম্প দিয়ে দেয়, ক্যাশ রিসিপ্ট দিয়ে দেয় না, ব্যাংকে যখন টাকা জমা দেন রিসিপ্টের মধ্যে আপনার জি স্যার। এরকম যে স্টাম্পের কথা বলা হচ্ছে, আপনি স্টাম্প ইউজ করা। আবার রেকর্ডিং অফ ক্যাশ, ক্যাশ সেলস এন্ড কালেকশন, এখানে এখানে বেশ কিছু কন্ট্রোলের কথা বলা আছে। ক্যাশ কালেকশন দেখেন, স্যার জেনারেল কন্ট্রোলও কিছু আছে। দেখুন, প্রম্পট মেইনটেনেন্স অফ রেকর্ডস, ক্যাশ বুক এন্ড লেজার অ্যাকাউন্টস, ডিউটিস অফ রিসিভিং ক্যাশিয়ার্স, এনসুরিং দ্যাট পারসন হু রেকর্ডস ক্যাশ টেক্স হলিডেজ, এগুলো খুব কমন, করে নেবেন। গিভিং এন্ড রেকর্ডিং অফ রিসিপ্ট, হ্যাঁ, রিটেন কপি, সিরিয়ালি নাম্বার রিসিপ্ট বুকস। অর্থাৎ আমাকে ক্যাশটা, ক্যাশ কালেকশন টাকার উপর সঠিক কন্ট্রোল ইম্পোজ করার জন্য যা যা অ্যাক্টিভিটি, যত রকম সেফটি প্রোটেকশন দরকার সব এনশিওর করা, যত রকম রেকর্ডিং দরকার, যত লেভেলে যত রকম কন্ট্রোল ইম্পোজ করা দরকার, যাতে আমি ক্যাশ কালেকশন মার্কেট থেকে করলে টাকাটা রেকর্ডিং এ ভুল না হয়। টাকাটা মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি মার্কেট থেকে যে টাকাটা রিসিভ করে আনছি এটা যাতে আমার অ্যাকাউন্টে ঠিক মতো রেকর্ড হয়, এবং টাকাটা যাতে কোনো কারণে চুরি জারি না হয়ে যায়। এই দুটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ক্যাশ কালেকশন এগেইনস্ট কন্ট্রোল অ্যাক্টিভিটিস ইম্পোজ করা, এটাই বেসিক মনে রাখবেন। বলেন কি জানি বলতে চাইছিলেন? রেকর্ডিং এন্ড অফ রিসিভড বাই দ্য পোস্ট। স্যার এখানে একটা বলছে যে সেগ্রিগেটস সেফগার্ডস টু প্রিভেন্ট দ্য ইন্সপেকশন অফ মেইল বিটুইন রিসিপ্ট এন্ড ওপেনিং। এই বিষয়টা স্যার বুঝি নাই স্যার। এখন আপনি যখন টাকা, এটা আগের ইয়েতে safeguard to prevent intersection of mail between receipt and opening, বুঝছেন? এখানে আপনি সেফগার্ড দিবেন, আপনি টাকা একজনের কাছ থেকে যখন রিসিভ করবেন আগে তার একটা ওপেনিং ফিগার আছে না? জি স্যার। ওপেনিং এর সাথে আপনি এই বছরের রেকর্ডটা, এবছরের রিসিপ্টটা আপনি অ্যাড করবেন না? জি স্যার। এই জিনিসগুলো এখানে প্রপার কমিউনিকেশন গুলো চেক করা, এটার উপর ঠিকঠাক মতো সেফগার্ড এনশিওর করা আর কি। ঠিক আছে, এটা ডিফিকাল্ট কিছু না। ক্যাশ কালেকশনে আপনি মূলত বেসিক আমরা কন্ট্রোল হচ্ছে আমার টাকাটা সেফটি এনশিওর করা, আবার রেকর্ডিং এনশিওর করা। এখানে ম্যানুয়ালি অনেক কথা বলা আছে, এগুলো জাস্ট একটু অ্যাট এ গ্লান্স গো থ্রু করে যাবেন। আপনি মাথা রাখবেন দুটা জিনিস, আমার ক্যাশ টাকাটার উপর যে কন্ট্রোলটা হচ্ছে দুটা জিনিস ঠিক রাখতে হবে, একটা হচ্ছে রেকর্ডিং হওয়া, আর ক্যাশ টাকাটা ঠিকঠাক মতো ব্যাংকে জমা করা। যদি আমি রেকর্ড করতে না পারি তাহলে ক্যাশের উপর কন্ট্রোল থাকবে না, আর ঠিকঠাক মতো জমা না করতে পারলে ক্যাশের উপর আমার এক ধরনের রিস্ক তৈরি হবে, আমার ক্যাশটা হারাই যেতে পারে। ঠিক আছে, এগুলা সব বেসিক, মানে সিরিয়ালে অনেক কিছু আছে, জাস্ট আপনি একটু গো থ্রু করে দিন। এখানে টেস্ট অফ কন্ট্রোল দেখেন, আপনি টেস্ট অফ কন্ট্রোল কি চেক করবেন, ওগুলো হচ্ছে সব কন্ট্রোল অ্যাক্টিভিটি, মানে ম্যানেজমেন্ট। এখন এখানে এত যে কন্ট্রোল অ্যাক্টিভিটি দেওয়া আছে এখানে সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু না। এটা বিজনেস নেচার ওয়াইজ, যার যে ধরনের বিজনেস তার ওই ধরনের কন্ট্রোল দরকার। এখন আমার এখানে 150টা কন্ট্রোল আছে, 150টা কন্ট্রোল আমার সব জায়গায় ইম্পোজ করার দরকার নাই। ঠিক আছে, আমার এক এক জায়গায় তো বিজনেসটা এক এক রকম, কোনো জায়গায় কিন্তু আমার ক্যাশ টাকা আদায় হয় না, আমার সরাসরি কাস্টমার ব্যাংকে জমা দিয়ে দেয়, তাহলে তো আমার ক্যাশ চুরি হওয়ার রিস্কই থাকে না। আর কোনো জায়গায় ক্যাশ ক্যারি হয়, যখন ক্যাশ ক্যারি হয় তখন আমার এত বন্দুক, সিকিউরিটি, সেফটির দরকার আছে। যেখানে আমি ক্যাশই মুভমেন্ট হয় না ওইখানে তো আমার এত বন্দুক, এত সিকিউরিটি দরকার নেই। ঠিক আছে, স্যার আজকের ক্লাসের কি সিনপসিসটা কি দিয়ে দিয়েছেন নাকি না স্যার পরে দিবেন স্যার ক্লাসে? আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ওইখান থেকে এই ক্যাপ্টেনকে বলছি যে উনি যাতে এটা ডাউনলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয়। ঠিক আছে, ওকে অথবা আপনি এখন আবার চ্যাট বক্সে একটু চেক করেন, দেখেন, দেখলে পেয়ে যাবেন। স্যার। চ্যাট আমি একটু পরে ওপেন করছি তো এই জন্য হয়তো পাইনি স্যার, একটু আরেকবার দেওয়া যায়? পরে ওপেন করলে আগের এগুলো থাকে না। আচ্ছা, আমি আবার দিয়ে দিব, ওকে স্যার। আমরা কোশ্চেন আনসারে যাওয়ার আগে দিয়ে দেবো। দেখেন, টেস্ট অফ কন্ট্রোলটা এখানে এই অলমোস্ট সেম। অবজার্ভ প্রসিডিউর ফর পোস্ট ওপেনিং আর being followed. Observe the check received by post are immediately crossed in the company's favor. এখানে ক্যাশ বুক, ব্যাংক ইন বুক, কাউন্টার ফয়েল আর কার্বন কপি, এই যে আমরা কি করি, আমরা যখন ক্যাশ টাকা পয়সা রিসিভ করি আমাদের বা চেক বয়কে জমা দিই, আমরা কি করি, ডিপোজিট স্লিপের মধ্যে একটা কাউন্টার ফয়েল থাকে, দুই পাশে লেখা থাকে, এগুলো দিয়ে আমরা পরে ক্রস চেক করে বাই করতে পারি। ভেরিফাই অ্যামাউন্টস এন্টার্ড as received with remittance advice or other supporting evidence. ক্যাশ সেলস, ব্রাঞ্চ ট্যাগিং, এটা আসলে
নির্ভর করবে আপনার বিজনেসের নেচারটা কি, বিজনেস নেচারের বেসিসে এক এক জায়গায় এক এক জিনিস অ্যাপ্লিকেবল। এগুলো জাস্ট আপনি একটু দেখে নিয়েন, জাস্ট দেখে নিবেন, এগুলো সিরিয়ালি করা আছে, মানে এক একটা একই লেভেলের, তো একই লেভেলের বারবার রিপিট করলে আপনি শুনতে শুনতে বিরক্ত হবেন, জাস্ট একটু দেখে নিন। তাহলে ফাইনালি আমরা সামারি যেটা বুঝতে পারলাম, সামারিটা হচ্ছে কন্ট্রোলস ইন দ্য সেল সিস্টেম আর ফোকাসড অন দ্য ফলোইং কি পয়েন্টস অফ দ্য সাইকেল: অর্ডারিং, ডিসপার্সন, ইনভয়েসিং, রেকর্ডিং, ক্যাশ রিসিপ্ট। দেখেন অর্ডারিং লেভেলে আমার রিস্কটা কি, কাস্টমার ক্যান নট পে, অর্ডারস মে নট বি ফুলফিল। ডিসপার্সন ইনভয়েসিং এ রিস্কটা কি, গুডস আর ডিসপার্স বাট নট ইনভয়েস, ইনভয়েস ক্রেডিট রেজিস্ট ইন এরর। আর রেকর্ডিং লেভেলের রিস্ক কি থাকতে পারে, ইনভয়েস আর নট রেকর্ডেড, ইনভয়েস আর প্রসেস টু রং অ্যাকাউন্ট। আর ক্যাশ রিসিপ্টটা হচ্ছে রিস্ক, রিস্কটা হচ্ছে কি, মানি রিসিভ বাট নট রেকর্ডেড, মানি রিসিভ বাট নট ব্যাংক, যেটা বললাম। তো ক্যাশ কালেকশনে ক্যাশের ক্ষেত্রে আপনার অনেক কন্ট্রোলের কথা বলা আছে, জাস্ট একটু গো থ্রু করে যাবেন, দুইটা জিনিস শুধু মাথায় রাখবেন। এবার আসেন আমাদের প্র্যাকটিস সেশনে। স্যার ডিসপ্যাচটা আর একবার একটু বোঝাই দেওয়া যায় শর্টে? ডিসপাসটা, জি স্যার, ডিসপ্যাচ এবং ইনভয়েসটা কেন করে ওটা? ডিসপাসটা হচ্ছে আপনি যখন কোনো কাস্টমারের কাছ থেকে, প্রথমে সেল সাইকেলটা কি, আমি কোনো একটা কাস্টমারের কাছ থেকে অর্ডার নেব, অর্ডার না নিয়ে কি আমি কাস্টমারকে খুঁজে খুঁজে দিব আর আমার প্রোডাক্টটা নিয়ে যাওয়াকে অর্ডার নেব না? জি স্যার। মার্কেট থেকে দেখবেন, ওই যে আপনি যখন আপনার এলাকায়, আপনার মহল্লায় দেখবেন যে বিভিন্ন কোম্পানি থেকে লোকজন আইসা একটা ভ্যান, একটা ভ্যানের মতো একটা ছোট্ট একটা গাড়ি নিয়ে আইসা বিভিন্ন দোকান থেকে অর্ডার নিয়ে যায়। সে বলে আমার এত বোতল এটা দেন, এত বোতল এই দেন, সেই দিন বিভিন্ন আইটেমের নাম লিখে নিয়ে যায়, এরপর ডেলিভারি দিয়ে যায়, ওইটাকে অর্ডারিং বলে। এরপরে যখন আবার তাকে গুডসটা আবার ডেলিভারি দেয় না, গাড়িতে করে আইনা এই অর্ডারটা নিয়ে গেল, জি স্যার। ওইটাই হচ্ছে আসলে ডিসপাসিং, মানে কোম্পানি থেকে ডিসপাস করে আইনা, মানে কোম্পানি থেকে এটা যখন নিয়ে আসবে তখন এটা রেকর্ড করবে, এটাকে ডিসপাসিং করে আইনা তাকে যে বুঝাই দিবে, ডেলিভারি দিবে, এটাই ডিসপাসিং। এবং দেওয়ার সময় কি দিবে, তোমাকে আমি এত টাকার জিনিস দিচ্ছি, এটার সাথে কি দিবে, ইনভয়েস দিবে না? ইনভয়েস না দিলে তাহলে সে জি কত স্যার। টাকার মাল, কত টাকার মাল, কি কোয়ান্টিটি, কি পরিমাণ, কত টাকার প্রাইস দিছে, তাকে বিলটা দিতে হবে না, ওইটাকে ইনভয়েসিং বলা হয়। এবং এরপরে তো রেকর্ডিং এর ব্যাপার আসে। প্রথম জি আমি, আমার সেল সাইকেলটা হচ্ছে প্রথম কাস্টমার থেকে অর্ডার নিব, এরপর জিনিসটা আমি আমার 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 কোম্পানিতে, যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমি ম্যানুফ্যাকচার করবো আর প্রোডাক্ট প্রডিউস করবো। আর যদি আমি ম্যানুফ্যাকচারিং কোম্পানি না হয়, তাহলে তো আমি অর্ডার নিয়ে জাস্ট আমার আমার কাছে জিনিসটা রেডি করা আছেই, আমি অন্য জায়গা থেকে কিনে রাখছি। শুধু ট্রেডিং কোম্পানি হলে আমি শুধু আমার স্টোর থেকে শুধু ডেলিভারি দেবো, ডিসকাস করবো, এরপর সাথে আমি ইনভয়েস দিব। ইনভয়েস তাকে যখন আমি গুডসটা বুঝাই দিব এবং ইনভয়েস দিব, তখনই আমার ওই গুডস এর সাথে সমস্ত রিস্ক, রেওয়ার্ড সবকিছু ট্রান্সফার হয়ে গেছে। তখনই আমি রেভিনিউ রিকগনাইজ করে দিব আমার অ্যাকাউন্টসে। কি করবো, রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ওইটাকে বলা হয় রেকর্ডিং। এবং একটা সময় আমি ওই রিসিভেবল এগেইনস্টে কাস্টমার থেকে টাকা পাবো, এটাকে বলা হয় ক্যাশ কালেকশন। এটা হচ্ছে ওভারঅল সেল সাইকেল। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। এখন আসেন এখানে স্যাম্পল কোশ্চেন, আমরা যা পড়লাম, আমরা সেল সাইকেল থেকে কি কি পড়লাম, কোনটা অর্ডারিং, কোনটা ডিসপাস, কোনটা রেকর্ডিং, আমরা কিছু কোশ্চেন কইরা টেস্ট করলে বুঝতে পারবো যে আমরা কতটুকু বুঝলাম, আমাদের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হলো, তাই না? জি স্যার। তাহলে প্রথম কোশ্চেনটা কি, ফর ইচ অফ দ্য ফলোইং স্টেট whether it is an objective relating to ordering, dispatch and invoicing or recording. রেকর্ডিং স্যার, প্রথমটা স্যার কি, রেকর্ডিং স্যার। জেনারেল all লেজার, sales that have been invoiced have been put in the general ledger. স্যার রেকর্ডিং প্রসেস স্যার এটা। স্যার রেকর্ডিং। রেকর্ডিং হবে। কারো কোনো দ্বিমত আছে? বুঝছেন সবাই? কেউ না বুঝলে বলেন যে আমি এটা বুঝি নাই, আমি মুখস্থ বলে দিচ্ছি রেকর্ডিং। মুখস্থ বলেন না, একটু জানা নিতে হবে, হ্যাঁ? কারণ আমি যে জিনিসটা ইনভয়েস করছি, have been put in the general ledger যখন দিচ্ছি, আমি রেকর্ড না করলে তো লেজারে আসবে না, তাই না? এই জন্য হচ্ছে এটা আমার রেকর্ডিং প্রসেসের মধ্যে পড়বে, রেকর্ডিং। অর্ডারস আর ফুলফিল। স্যার ডিসপ্যাচ এন্ড ইনভয়েস। স্যার অর্ডারস আর ফুলফিল কেমনে ডিসপারশন? অর্ডারস এন্ড ফুলফিল মানে কি? স্যার অর্ডার পেয়েছে এবং ওটা ফুলফিল করে, মানে ওটা মানে কাস্টমারকে যে অর্ডার নিয়েছিল তারপর ওটাকে ফুলফিল করে দিচ্ছে, তার ডিসপাস আর মানে ইনভয়েস ডিসপ্যাচ করছেন এন্ড কিনা এটা তো ইনভয়েস। বলে নাই, শুধু এটা তো অর্ডার রিলেটেড, এটা তো অর্ডারিং হবে।
অর্ডার স্যার ফুলফিল, আপনি ফুল অর্ডার নিচ্ছেন একটা, আপনি হাফ নেন নাই ধরেন, এখানে তো আর কোনো ক্লু নাই যে আপনি ডিসপাস করছেন বা ইনভয়েস করছেন, কিছু বলা আছে কোশ্চেনের মধ্যে? তো ওইভাবে বলা হয়নি, কিন্তু বলছে তো অর্ডার ফুলফিল, মানে অর্ডারটা পূরণ করে দিয়েছে, যার কাছ স্যার এটা থেকে অর্ডার অর্ডারিং নিয়েছিল হবে। আমি সে হয়তো এমন হইতে পারে আমি তার অর্ডারটা পূরণ করে জিনিসটা তৈরি করছি, অর্ডার পূরণ করা এক জিনিস, আমি অর্ডার নিছি মানে আমি অর্ডার নিয়ে তার জন্য 100 জিনিস তৈরি করছি। আচ্ছা ঠিক আছে ডেলিভারির স্যার, বিষয় তো বুঝছি। এখানে আসে নাই, ডেলিভারি নিয়ে তো আমাকে কিছু বলে নাই। জি স্যার, জি স্যার, বুঝছি। জি স্যার। কাট অফ ইজ কারেক্ট। recording. রেকর্ডিং। স্যার রেকর্ডিং। রেকর্ডিং কাট অফের স্যার বিষয় কখন আসবে? রেকর্ডিং এর যখন আমি একটা জিনিস নির্দিষ্ট হুম, হুম। পিরিয়ডের নির্দিষ্ট ইয়ারে যেই পিরিয়ডের ট্রানজাকশন ওই পিরিয়ডে রেকর্ড করছি বলেই তো আমার কাট অফটা কারেক্টলি অ্যাপ্লাই করতে পারছি, তাই না? জি স্যার, জি স্যার। জি স্যার। গুডস আর অনলি সাপ্লাইড টু গুড ক্রেডিট রিস্ক। গুডস স্যার, গুডস ক্রেডিট রিস্ক, এইটা স্যার এটা স্যার একটু বুঝিয়ে সাপ্লাই দিন টু স্যার। গুডস, এটা ডিসপ্যাচ ইনভয়েস। ডিসপাস ইনভয়েসিং, গুডস আর অনলি সাপ্লাইড, সাপ্লাই করে দিছি, ডেলিভারি করে দিছি, এটা জি হচ্ছে। স্যার, এর সাথে এবার ক্রেডিট রিস্কটা রয়েছে যে আমি পাবো, টাকা পাবো কি পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সঠিক মানে আমি সঠিক কাস্টমার কাছ থেকে অর্ডার নিলাম, সঠিক কাস্টমারকে ডিসপাস করলাম। এখানে তো আপনাকে যে কোনো একটা হ্যাঁ। সিলেক্ট করতে বলছে, হুম, দুইটা সিলেক্ট করলে তাহলে অর্ডারিং ডিসপাসিং দুটাই আসতো, বুঝছেন? জি স্যার, জি স্যার। ওই আপনার যদি অর্ডার স্যার ফুলফিলের মধ্যে যদি বলতো তিনটার মধ্যে যে কোনো দুইটা সিলেক্ট করো, তখন আপনি কিন্তু ওই সেন্স দিয়ে বুঝে ফেলতেন যে অর্ডারিং এর পর ডিসপাসিং আসবে, বুঝে গেছে? জি স্যার, জি। যেহেতু একটা সিলেক্ট করতে বলছে, আপনি অর্ডারটা তো স্কিপ করতে পারবেন না। আপনাকে তো বলা নাই যে হ্যাঁ, প্রত্যেকটা অপশন থেকে দুইটা করে সিলেক্ট করেন, টেকনিকটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, গুডস আর কারেক্টলি ইনভয়েস। এটা স্যার কারেক্টলি ইনভয়েস, এটা ডিসপ্যাচ ইনভয়েসের ভিতরে হ্যাঁ হ্যাঁ, অলরেডি এইটা ইনভয়েস কোশ্চেনের মধ্যে করছে। আনসার আছে, কোশ্চেনের মধ্যে আনসার আছে, জি স্যার, ডিসপ্যাচ ইনভয়েস। অলরেডি বলে দিয়েছে ইনভয়েস। হ্যাঁ। কাস্টমার্স আর এনকারেজ টু পে প্রম্পটলি, প্রম্পট এটা আমরা করছে, কোথায় পড়ে আসছিলাম? প্রম্পট করছে যে ইয়েতে কন্ট্রোলিং এর ভিতরে পড়ছে। অর্ডারিং। অর্ডারিং। স্যার এটা অর্ডারিং অর্ডার অর্ডারিং, অর্ডারিং ক্যাশ কালেকশন। অর্ডারিং লেভেলে, অর্ডারিং লেভেলে। জি স্যার। ঠিক আছে, আমাদের একটা কোশ্চেনই ছিল, একটা দিয়ে আমাদের তো, আমরা তো অর্ডারিং নিয়ে ডিসপাস ইনভয়েসিং আর রেকর্ডিং নিয়ে পড়াশোনা করছি, তাই না? তাহলে এটা দিয়ে আমাদের স্যার। বেসিকটা টেস্ট হয়ে গেল। এখানে আমাদের এই চ্যাপ্টারে আমার অনেক বেশি এফোর্ট দিতে হবে তা না, আমি শুধু মাথায় রাখবো কি তিনটা জিনিস। একটা অর্ডার অর্ডার নিচ্ছি আমি কিভাবে, অর্ডারে কি কি রিস্ক থাকবে, দেন হচ্ছে কি আমি অর্ডার অনুযায়ী ডিসপাস করছি কিনা, ইনভয়েস করছি কিনা, এবং ফাইনাল ঠিকঠাক মতো রেকর্ড করছি কিনা। এটাই, এই তিনটাই হচ্ছে এখানে সেলস এর মেইন, মানে সেল সাইকেলের তিনটা কি বলবো, তিনটা এলিমেন্ট বলি, যাই বলি না কেন আর কি, বা কম্পোনেন্ট এলিমেন্ট যাই বলি। তাহলে ক্লিয়ার সবাই? স্যার আর কোনো কোশ্চেন আছে বলেন। স্যার একটু একটা একটা লাইনে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, স্যার কি কোশ্চেন বলেন। ক্যাশ কালেকশনের মধ্যে স্যার কন্ট্রোলস একটা সেফগার্ড অফ ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্টস এর ক্ষেত্রে একটা একটা লাইনে কোশ্চেন ছিল স্যার। এনে ছিল। দেখেন আমি একটু ফাইলটা দিয়ে দিই, একজন পরে জয়েন করছে, ও ক্লাসটা ইয়াটা পাই নাই। ক্যাশ কালেকশনে কোনটা বলেন, কোন লাইন বলেন? স্যার ক্যাশ কালেকশনের কন্ট্রোলস একটু একটা কোশ্চেন ছিল স্যার। বলেন না, আপনি কোশ্চেনটা বলেন। স্যার ইয়ার লিমিটেশন অন ক্যাশ ফ্লোট সেল, এই লাইনটা একটু স্যার ব্যাখ্যাটা একটু যদি স্যার বলতেন। লিমিটেশন অন ক্যাশ ফ্লোট সেল। এটা হলো সেফ গার্ডিং অফ ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্টস না? জি স্যার। দাঁড়ান একটা মিনিট, আমি দেখি একটু।
ক্যাশ ফ্লোট স্যার আপনি ফ্লোট বুঝে গেছেন। এখন বোঝা যাচ্ছে? ক্যাশ জি ফ্লোট হচ্ছে আপনি হেল্ড হচ্ছে আপনি যে টাকাটা আপনার কাছে ক্যাশে ফিজিক্যাল ক্যাশ আছে আর কি, ওইটার উপর লিমিটেশনের কথা বলা হচ্ছে। আপনি হাতে যে ক্যাশটা হোল্ড করছেন, আপনার কাছে হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড যেটা রাখছেন আর কি, ফিজিক্যাল ক্যাশ, ওইটার লিমিটেশন অন ক্যাশ ফ্লোটস হেল্ড। বুঝেন নাকি? এক্স্যাক্টলি কি বুঝেন নাই? এটা তো হচ্ছে আমার, আমি যে সেফ গার্ডিং অফ ক্যাশ এন্ড ব্যাংক অ্যাকাউন্টস, তাহলে আপনি স্যার যদি এটা একটা বোঝা লিমিটেশন গেছে সেট করে দেন, জি স্যার। আপনি যদি সেট করে দেন যে তুমি ক্যাশে এত টাকার বেশি রাখতে পারবা না, ক্যাশ হোল্ডিং লিমিট আছে না? জি স্যার বুঝতে পারছি স্যার। আপনার যখন অডিট করবেন, ব্যাংক অডিট করতে যাবেন, দেখবেন যে প্রত্যেকটা ব্রাঞ্চে ক্যাশের একটা হোল্ডিং লিমিট থাকে, বুঝছেন? জি মানে স্যার। তুমি দিন শেষে তোমার বল্ডের মধ্যে, তোমার সিন্ধুকের